মেলথাস মডেলে আমাদের লাস্ট যতটা হয়েছিল, প্রথমে আমি মেলথাস মডেলের কি কি অ্যাজাম্পশন ধরা হয়েছে, তারপর মেলথাস মডেলের ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কিভাবে ফর্মুলেট করা হয়েছে সেটা, এবং সেই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা, এবং সেই সলিউশনের ওখান থেকে আমরা যে আর 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 এর ভ্যালুটা পেয়েছিলাম, অর্থাৎ যে ইন্ট্রিনসিক গ্রোথ রেট বা ইন্ট্রিনসিক গ্রোথ রেট অথবা তোর নেট যে গ্রোথ রেটটা আমরা পেয়েছিলাম আর, ঠিক আছে। তো সেই আর এর ভ্যালু পজিটিভ, নেগেটিভ এবং ইকুয়াল টু 0 হলে তিনটা কেসে কিরকম মানে প্রকৃতিটা হবে, নেচারটা কিরকম হবে সলিউশনটা, ঠিক আছে, সেটা এবং তার গ্রাফগুলো ড্র করা হয়েছিল। তো এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে দুটো কথা এখানে রয়েছে, সেটা হচ্ছে ডাবলিং পিরিয়ড এবং হাফ লাইফ। ঠিক আছে, হাফ লাইফ এবং ডাবলিং পিরিয়ড। ধর কোনো একটা কালচার মিডিয়ামে কোনো একটা ব্যাকটেরিয়া রয়েছে, এই ব্যাকটেরিয়ার গ্রোথটা সেখানে হচ্ছে, গ্রোথ বলতে সেখানে ব্যাকটেরিয়ার যে পপুলেশনটা ওই কালচার মিডিয়ামে, সেই ব্যাকটেরিয়াটা ধর প্রাথমিক অবস্থায় N0 সংখ্যক ব্যাকটেরিয়া সেখানে ছিল, অর্থাৎ নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস অফ দি ব্যাকটেরিয়া ইজ N0, that is the initial population of the bacteria in this culture medium, এটা হচ্ছে N0। এবার সেখান থেকে কখন সেটা 2N0 হবে, অর্থাৎ কখন সেটা ডবল হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের কাছে তার জন্য যে টাইমটা রিকোয়ার্ড, সেই টাইমটাকে বলা হবে ডাবলিং পিরিয়ড। অর্থাৎ ডবল মানে দ্বিগুণ, অর্থাৎ কালচার মিডিয়ামটার মধ্যে শুধুমাত্র ব্যাকটেরিয়া কেন, যে কোনো এরিয়াতে যে কোনো পপুলেশন, সেটা ইনিশিয়াল ভ্যালুর থেকে ডবল হবে যেই টাইমে, সেই টাইম পিরিয়ডটাকে বলা হবে ডাবলিং পিরিয়ড অফ দিস পপুলেশন। অ্যান্ড যে টাইমে অর্ধেক হয়ে যাবে, যে টাইমে অর্ধেক হবে সেই টাইমটাকে বলা হবে হাফ লাইফ পিরিয়ড। হাফ লাইফ পিরিয়ড অর্থাৎ N0 ছিল, সেখান থেকে N0/2 হয়ে যাবে নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ পপুলেশন সাইজটা ইনিশিয়াল পপুলেশন সাইজ N0 এর অর্ধেক হয়ে যাবে, সেটাকে বলা হবে হাফ লাইফ। এখন অর্ধেক এবং ডবল দুটো তো একসঙ্গে হয় না, কারণ ডবল যেটা যেখানে হচ্ছে সেখানে অ্যাকচুয়ালি তোর নাম্বার অফ পপুলেশনটা ইনক্রিজ করছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালসটা ইনক্রিজ করছে, পপুলেশন সাইজটা বাড়ছে। আর যেখানে হাফ লাইফের কথা বলছি সেখানে কিন্তু নাম্বার অফ পপুলেশনটা কমছে, অর্থাৎ সেখানে পপুলেশন সাইজটা ডিক্রিজ করছে। অর্থাৎ প্রথম কেসে ডাবলিং পিরিয়ড বার করা হবে আর গ্রেটার দ্যান 0-র জন্য, আর হাফ লাইফ বার করা হবে আর লেস দ্যান 0-র জন্য। ঠিক আছে, এই দুটো ডিফারেন্স আমাদের মাথায় রাখতে হবে। তো আমাদের একটা কোয়েশ্চেন দিয়েছিল এখানে, কোয়েশ্চেনটা একবার দেখাই। এই কোয়েশ্চেনটা দেখ, এটা আমাদের কাছে, এটা আমাদের এসেছিল হচ্ছে সিবিসিএস 2022-তে, 2022-এ। কি কোয়েশ্চেনটা দিয়েছে, ফর এক্সপোনেনশিয়াল গ্রোথ dn dt ইকুয়ালস টু rn, ফর এক্সপোনেনশিয়াল গ্রোথ dn dt ইকুয়ালস টু rn, এই ইকুয়েশনটার সঙ্গে আমরা পরিচিত। দিস ইজ দি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ দি ম্যালথাস গ্রোথ মডেল অথবা এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলের কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হচ্ছে dn dt ইকুয়ালস টু rn। এখানে এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল বলছে, এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে ম্যালথাস মডেল। ঠিক আছে, এই গ্রোথ মডেলটার কথা, আমাদের এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেলটা কে বলেছে না, ম্যালথাস। তো উইথ গ্রোথ রেট আর গ্রেটার দ্যান 0, আর গ্রেটার দ্যান 0, একটু আগে আমি বললাম যখন আমাদের ডাবলিং টাইম এর কথা বলছে, এখানে ডাবলিং টাইম এর কথা বলছে তখন কিন্তু আর গ্রেটার দ্যান 0-তে বলবে, আর যদি হাফ লাইফের কথা বলে তখন কিন্তু আর লেস দ্যান 0-তে বলবে। আমি যা যা বললাম সেগুলোর সঙ্গে কোয়েশ্চেনটা মিলছে। তো সেটা এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে, তাহলে সেটার জন্য আমাদের ডাবলিং টাইমটা কি করে বার করতে হয় সেটা আমাদের দেখতে হবে। তার এখানে লিখে নিই, এই ডিএনডিটি ইকুয়ালস টু আর এন এর সলিউশনটা কিন্তু আমাদের অলরেডি বার করা রয়েছে। ঠিক আছে, এনটা হচ্ছে পপুলেশন সাইজ এট এনি টাইম টি, এন্ড স্মল আরটা হচ্ছে ইজ দি তোর ইন্ট্রিনসিক গ্রোথ রেট বা পার ক্যাপিটা গ্রোথ রেট অফ দি পপুলেশন।
তো যেহেতু আমাদের ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এখানে ধরে দিয়েছে, তাই আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনটা করে তারপর আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে, কিন্তু ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন আমি আগের দিন ডিটেলসে করে দিয়েছি, তাই সেখানে এই জায়গাটাতে আমি না করলেও চলবে, আমি ডাইরেক্ট সলিউশনটা ধরে কাজটা করছি। ঠিক আছে, তো ডিএনডিটি ইকুয়ালস টু আর এন যদি থাকে, ডিএনডিটি ইকুয়ালস টু হেডিংটা দিয়ে রাখতে পারিস একবারে, ডাবলিং টাইমের আন্ডারে লেখ ডিএনডিটি ইকুয়ালস টু আর এন। তো সেটাকে সলিউশন করে আমরা আগের দিন কি পেয়েছিলাম, কে বলবি বল? সেটাকে সলভ করে আমরা কি পেয়েছিলাম? ডিএনডিটি ইকুয়ালস টু আর এন কে সলভ করলে এন ইকুয়ালস টু কি পেয়েছিলাম, বা এনটি ইকুয়ালস টু কি e পেয়েছিলাম? to the power nt equal to e to বল। the power rt n0. এন জিরোটাকে প্রথমে রাখ, এন জিরো ই টু দি পাওয়ার আর টি পেয়েছিলাম, এন জিরো ইন্টু ই টু দি পাওয়ার আর টি, where এন জিরো ইজ দি ইনিশিয়াল পপুলেশন সাইজ, এন জিরো ইজ দি ইনিশিয়াল পপুলেশন সাইজ। তো ডাবলিং পিরিয়ড বার করার জন্য আমরা কি করছি না, আটটাকে গ্রেটার দ্যান জিরো ধরছি, নয়তো ডাবলিং পিরিয়ড মানে কি, ইনিশিয়াল সাইজ যা ছিল তার ডবল হয়ে যাবে, তার ডবল হবে মানে পপুলেশন সাইজটা বাড়ছে, তার মানে হচ্ছে তোর নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ নাম্বার অফ যাই বলিস ব্যাকটেরিয়া বা যে কোনো পার্সন, তো সেটা হচ্ছে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, তো বাড়ছে মানে আটটাকে পজিটিভ হতে হবে, আর পজিটিভ মানে বার্থ রেটটাকে বেশি হতে হচ্ছে। তো যাই হোক, লেট আর গ্রেটার দেন জিরো, কোয়েশ্চেনও দিয়েছে সেটা আমরা এখানে লিখছি, লেট ক্যাপিটাল টি be the doubling period, ঠিক আছে, ক্যাপিটাল টি be the doubling period বা doubling time, ঠিক আছে, যাই বলিস সেটা, doubling period or time of the population of the population। তো এটা যদি ডাবলিং টাইম হয়, তার মানে আমরা এখান থেকে এটুকুনি বুঝতে পারছি যে ডাবলিং পিরিয়ড মানে কি, যে যে সময় ইনিশিয়াল সাইজের ডবল হয়ে যাবে, ইনিশিয়াল সাইজের ডবল হচ্ছে মানে, তাহলে দিস ইমপ্লাইজ at small t equals to capital T, capital N equals to 2n0, ইনিশিয়াল সাইজের ডবল হবে, ইনিশিয়াল সাইজ যা হবে তার ডবল হবে। এখানে একটা কথা আমি তাহলে শর্টে লিখেই দিই, যে this implies at time t, this implies at time this implies at time capital T population, দুবার টাইম লিখেছো কেন? কে লিখেছে, this implies at time capital T population size will become double of its initial size of its initial size n0, অর্থাৎ n0 ডবল হবে, তার মানে at small t equals to capital T, স্মল t এর ভ্যালু যখন, স্মল t এর ভ্যালু যখন ক্যাপিটাল T হবে, তখন কিন্তু ক্যাপিটাল N এর ভ্যালু 2n0 হয়ে যাবে, এটুকুনি আমরা বুঝতে পারছি। তাহলে এইবার আমরা সলিউশনটা থেকে কি পাচ্ছি দেখি,
তাহলে therefore nt therefore n small t equals to n0 into e to the power rt। এটা থেকে কি আমরা পাচ্ছি gives এই যে উপরে যে ভ্যালুটা স্মল টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি, এই ভ্যালুটা যদি এখানে বসাই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে এন টিটা হয়ে যাচ্ছে 2n0 ইজ ইকুয়ালস টু n0 মানে n0 আর ই টু দি পাওয়ার আর টি, ই টু দি পাওয়ার আর টি মানে ওটা যা আছে আছে, শুধু স্মল টি এর জায়গায় ক্যাপিটাল টি বসবে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি, n0 n0 কেটে যাবে, তাহলে ই টু দি পাওয়ার আর ক্যাপিটাল টি ই টু দি পাওয়ার আর ক্যাপিটাল টি ইজ ইকুয়ালস টু হচ্ছে 2। তার মানে আর টি ইকুয়ালস টু আমরা কত পাচ্ছি, স্মল আর ক্যাপিটাল টি ইকুয়ালস টু হচ্ছে log 2 log e base 2 অ্যাকচুয়ালি, তার মানে ln 2 বলতে পারিস, কোয়েশ্চেনে যেহেতু অপশনে ln 2 দিয়ে রয়েছে তো আমি তাই লিখলাম। This implies capital T is equals to, তার মানে 1 by r ln 2, 1 by r ln 2। তো মনে পড়ছে কিনা জানি না, তবে এই টাইপের জিনিসপত্র আমরা কেমিস্ট্রিতে কিন্তু পড়েছি 11-12-এ। কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক শক্তি বিজ্ঞান যেখানে চ্যাপ্টারটা ছিল ওখানে কিন্তু সেখানে প্রথম ক্রমের বিক্রিয়া, দ্বিতীয় ক্রমের বিক্রিয়া এই সমস্তগুলো ছিল, সেগুলোতে কিন্তু এগুলো করা হয়েছে। আর তাছাড়াও ফিজিক্সের ক্ষেত্রেও যদি তেজস্ক্রিয়তা চ্যাপ্টারটা পড়া হয় সেখানেও কিন্তু এই টাইপের জিনিস ছিল, কারণ তেজস্ক্রিয় যে বিঘটন, ঠিক আছে, যে রেডিয়েশনটা হয় সেটা কিন্তু এক্সপোনেনশিয়াল মানে মাধ্যমেই হয়, ঠিক আছে, তারও যে ইকুয়েশনটা ছিল সেটা কিন্তু এরকম ইকুয়েশন ছিল, মনে পড়ছে? কোন জায়গাটা বল? কোয়েশ্চেনটা আচ্ছা, ঠিক আছে, যেমন অপশনটা এখানে 3 নম্বর অপশনটা হচ্ছে হচ্ছে কোয়েশ্চেনটা চিন্তারে আমি পিডিএফটা দিয়ে দেবো ক্লাসটা শেষ হোক। তো ক্যাপিটাল টি ইকুয়ালস টু 1 বাই আর লন 2, এই যে ভ্যালুটা সেটা কিন্তু আমাদের ডাবলিং টাইম। তাহলে লেখ দিস টাইম is called doubling period of the population and আমরা এখানে দেখতে পাচ্ছি ডাবলিং পিরিয়ডটা বা ডাবলিং টাইম পিরিয়ডটা যাই বলি না কেন, ক্যাপিটাল টি এর ভ্যালুটা কিন্তু অনলি আর এর উপর ডিপেন্ড করছে, লন টুটা তো কনস্ট্যান্ট হয়ে গেছে ধর, তাহলে সিম্পলি আর এর উপর ডিপেন্ড করছে, অর্থাৎ রেট অফ মানে গ্রোথ যেটা রয়েছে, অর্থাৎ ইন্ট্রিনসিক গ্রোথ রেট যেটা, তার উপরই কেবলমাত্র ডিপেন্ড করছে, ঠিক আছে। অর্থাৎ ইন্ট্রিনসিক গ্রোথ রেটের সঙ্গে কিন্তু এটা দেখতে গেলে এটা ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, ঠিক আছে, লন টুটা যেহেতু কনস্ট্যান্ট। তো অফ দি পপুলেশন and it is independent of the initial population size, ঠিক আছে, ইনিশিয়াল পপুলেশন সাইজের ব্যাপারটা যত মানে সেটা এন জিরোর ভ্যালুটা কত ততটার কিন্তু কোনো গুরুত্ব নেই এখানে, কারণ জাস্ট এখানে এন0 নেই টি এর এক্সপ্রেশনে। তো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল population size, it depends, যে এমসিকিউটা যে তার জন্য এতটা দরকার নেই, এত বার করতে পারলেই হলো। ইট ডিপেন্ডস
it depends on only on the intrinsic গ্রোথ রেট আর, শুধুমাত্র আর এর উপর এটা ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি এটা কি হচ্ছে, আর এর সঙ্গে এটা কিন্তু টি ভ্যারিজেস 1/r। ঠিক আছে, পরীক্ষায় যদি কোয়েশ্চেন দেয় যে শো দ্যাট দি ডাবলিং পিরিয়ড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দি ইন্ট্রিনসিক গ্রোথ রেট, দেন একই জিনিস আমাদের করতে হবে। ঠিক আছে, দ্যাট ইজ ডাবলিং টাইম ইজ ইনভার্সলি প্রপোর্শনাল, যত রকম ভাবে দিতে পারে কোয়েশ্চেনটা আমি লিখে দিচ্ছি, যা থাকবে ততটুকু লিখবি। প্রপোর্শনাল টু দি intrinsic or per capita or net growth rate, আর এর এতগুলো নাম হয়। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তো ইনভার্সলি প্রপোর্শনাল মানে এখানে যেহেতু এটা ব্যাপারটা ইনভার্সলি প্রপোর্শনালের কথা বলছি, তার মানে দ্যাট ইজ, আমরা আরো বলতে পারি যে দাস গ্রেটার the value greater the value of r, smaller the value of doubling period। ঠিক আছে, যত বেশি আর এর ভ্যালু বেশি, মানে আর এর ভ্যালু যত বড় হবে, ডাবলিং টাইমটা কিন্তু বা ডাবলিং পিরিয়ডটা কিন্তু তত কমবে। এবং অবভিয়াসলি সেটা হওয়ার কথা, কারণ আরটার রেট অফ গ্রোথ বোঝাচ্ছে, আরটার রেট অফ গ্রোথ বোঝাচ্ছে, সেক্ষেত্রে আর এর ভ্যালু বেশি মানে, আর এর ভ্যালু বেশি মানে রেট অফ গ্রোথটা বেশি, অর্থাৎ তাড়াতাড়ি গ্রো করছে। তাড়াতাড়ি গ্রো করছে মানে খুব তাড়াতাড়ি সে ডবল হয়ে যাবে। সে খুব তাড়াতাড়ি ডবল হয়ে যায় মানে টি এর ভ্যালুটা কিন্তু খুব কমই আসবে। খুব কম টাইমে সে ডবল হয়ে যাচ্ছে মানে কি টিটা কমে যাচ্ছে। কেন কম টাইমে ডবল হয়ে যাচ্ছে? কারণ আরটা বড় বলে, রেট অফ গ্রোথটা বেশি বলে, বার্থ রেটটা ডেথ রেটের থেকে অনেক বেশি বলে, তাই আরটা বড়। আরটা বড়, তাই দ্রুত আমাদের কি হচ্ছে, ডাবলিং টাইমটা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ডাবলিং পিরিয়ড। আমাদের শুধুমাত্র এই টি এর ভ্যালুটা বার করতে পারলেই হয়ে যাবে। নেক্সট দেখ, এটাই কেউ যদি এখন বলে যে না আমি কোন রকম এসব সলিউশনটা ইউজ না করে করবো, আমাদের যে কোয়েশ্চেনে যেহেতু দিয়ে দিয়েছে ডিএনডিটি, কোয়েশ্চেন আমাদের দিয়ে দিয়েছে ডিএনডিটি, ডিএনডিটি ইকুয়ালস টু আর এন দেওয়া আছে। ডাইরেক্ট কেউ করতে পারে চাইলে, ডাইরেক্ট করা মানে হচ্ছে ডাইরেক্ট ইন্টিগ্রেশন করে ভ্যালু বের করে দিতে পারিস। ডিএন বাই ক্যাপিটাল এন ইকুয়ালস টু, আরটা তো কনস্ট্যান্ট ডিটি। এবার ধর তুই ডাবলিং টাইমটা ক্যাপিটাল টি ধরেছিস, তার মানে সেক্ষেত্রে এখানে হচ্ছে ক্যাপিটাল এন এর ভ্যালু, ক্যাপিটাল এন এর ভ্যালু কত, ইনিশিয়ালি সেটা ছিল হচ্ছে n0, ইনিশিয়ালি ছিল n0, ডাবলিং টাইমের জন্য 2n0 হবে। আর এটা কত হবে, স্মল টির ভ্যালু ধর 0 থেকে স্টার্ট করছি, ডাবলিং টাইমটা হচ্ছে ক্যাপিটাল টি, অর্থাৎ টি ইকুয়ালস টু যখন 0 তখন পপুলেশন সাইজটা ছিল হচ্ছে n0। ঠিক আছে, আর ক্যাপিটাল টি যখন যদি ডাবলিং টাইম বলি, তাহলে সেটার তখন পপুলেশন সাইজটা 2n0, ইনিশিয়াল পপুলেশন সাইজের ডবল। তো সেক্ষেত্রে এখানে লন এন পেয়ে যাচ্ছিস n0 থেকে 2n0 তে,
ইজ ইকুয়ালস টু আর ইন্টু এটা টি আসবে, এটা কত আসবে, টি আসবে 0 থেকে ক্যাপিটাল টি তে ইন্টিগ্রেশন করলে, and this implies ln এটা হয়ে গেল, তার মানে 2n0 minus ln n0 is equals to r into t minus 0, তার মানে পেয়ে যাচ্ছিস ln 2n0 by n0 মাইনাস, যেহেতু লগের ফর্মুলা n0 n0 কেটে যাবে, is equals to capital R মানে স্মল আর টি, তার মানে এখান থেকে ln 2 আর 1/r টা দিকে চলে আসতো, তাহলে ক্যাপিটাল টি ইকুয়ালস টু 1/r ln 2 বোঝা গেল, একই জিনিস পেলি ডাইরেক্ট যদি ইন্টিগ্রেশনে ডেফিনেটের মাধ্যমে করিস। ঠিক আছে, আমি সলিউশনটা ধরে করেছি বলে আর এরকম ইন্টিগ্রেশনটা দেখাইনি, কেউ চাইলে এরকম ডাবল ডাইরেক্ট একবার ইন্টিগ্রেশন দেখো ইন্টারেস্টিংটা দাদা, কি আছে, একবার দেখাও যেখানটা লাস্ট করলে। হয়েছে? হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা নেক্সট, এবার আমরা করবো হচ্ছে হাফ লাইফ। ঠিক আছে, তোর এখান থেকে দেখতে পাচ্ছিস একটা কোয়েশ্চেন পেয়ে গেলি ইয়েতে, এবার আমরা হবে হচ্ছে তোর হাফ লাইফ। হাফ লাইফ পিরিয়ড, এই কথাটার সঙ্গে তোরা পরিচিত, কিন্তু এগুলো তোর 11-12 ছিল, অঙ্কের মধ্যে কোনো কালেই ছিল না, এগুলো এগুলো অঙ্কের জিনিস নয়, আমরা করছি ম্যাথমেটিক্যাল অ্যাসপেক্টে, এই সমস্ত জিনিসগুলো ছিল হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই সমস্তের মধ্যে ছিল, অঙ্কের মধ্যে এগুলো আমরা এখন করছি। হাফ লাইফ পিরিয়ড বা বাংলায় বলতো অর্ধ জীবন কাল, যেটাকে বার করতে বলতো সেটা। তো দেখ এখানে লেট আর লেস দেন 0, আর যদি লেস দেন 0 হয় তখন কি হচ্ছে, let us assume that ধর ক্যাপিটাল টি ড্যাশ, আমি এখানে ক্যাপিটাল টি ড্যাশ দিয়ে লিখছি, তার মানে পরীক্ষার সময় তো যদি একটা দেয় তো আমি ক্যাপিটাল টি দিয়ে লিখে দেবো, যেটাই দেবে আমাকে টি ড্যাশে লিখতে হবে এরকম কোনো কথা নেই। let us assume that t dash be the half life period of the population. ঠিক আছে, পপুলেশনের হাফ লাইফ পিরিয়ড বলছে, তো হাফ লাইফ পিরিয়ড মানে আমরা এখান থেকে কি বলতে পারি, তাহলে this implies at time t dash the population size become half of the initial size n0, অর্থাৎ আগেরটা যেমন তোর ছিল 2n মানে 2n0 হয়েছিল অর্থাৎ ডবল হয়েছিল, এখন সেটা হয়ে যাবে হচ্ছে n0 এর অর্ধেক, অর্থাৎ n0/2 হয়ে যাবে, n0/2। ঠিক আছে, তো at time t dash
the population size become half of the initial size n0. That is, this implies at small t equals to capital T dash, capital N is equals to n0 by 2, initial size n0 তার আবার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে, n নট বাই 2 আমরা পাচ্ছি। তাহলে নাও আমি এটা ধর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে করে দেখাচ্ছি ডাইরেক্ট, তোর আগের মেথডও করতে পারিস, আমি দু রকম মেথডই আগেরটা দেখিয়েছি, আমি ধর ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে ডাইরেক্ট করছি। তো ডাইরেক্ট করলে কি হবে, নাও the differential equation of the Malthusian population model the differential equation of the Malthusian population model is dn dt, তাই তো, Malthusian population এরটা হচ্ছে dn dt equals to r rn, where r equals to intrinsic growth rate. This implies তাহলে dn by n equals to r into dt, both side integration করব। এখন ইন্টিগ্রেশন করার সময় লিমিট বসাবো, লিমিটটা কত হবে, যখন n এর ভ্যালু হচ্ছে n0, যখন t টা হচ্ছে 0, অর্থাৎ ইনিশিয়ালি আর t ইকুয়ালস টু 0, n ইকুয়ালস টু n0, ইনিশিয়াল পপুলেশন সাইজ। আর এটা কত, তোর যখন t এর ভ্যালু ক্যাপিটাল T ড্যাশ, তখন হয়ে যাবে ভ্যালুটা n0 বাই 2। তাহলে দিস ইমপ্লাইজ এটা আবার সেই লন n হয়ে যাচ্ছে ইন্টিগ্রেট করলে, এখানে n0, ওটা n0 বাই 2 ইজ ইকুয়ালস টু r, ইন্টিগ্রেট করলে t, 0 থেকে t ড্যাশ, তাহলে n0 বাই 2 মাইনাস n0 লন, ঠিক আছে, জাস্ট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে এবার যদি বাই করে দেওয়া হয় log a মাইনাস log b, তাহলে log a বাই b, তাহলে এখানে সেটা পেয়ে যাচ্ছি কত, t ড্যাশ ইজ ইকুয়াল টু 1 বাই r লন হাফ, 1 বাই r লন হাফ, এই ভ্যালুটা লিখতে পারি, অথবা আমরা যদি হাফটাকে চেঞ্জ করি তাহলে মাইনাস 1 বাই r লন 2 হয়ে যাবে, লন হাফটা যদি আমি লিখি তার মানে মাইনাস লন 2, এবার দিস ইকুয়াল টু লন 2 বাই 1 বাই মড r, ঠিক আছে, 1 বাই মড r বাই লগ ইন্টু লগ 2। কেন করতে পারি, সিন্স আমাদের হাতে রয়েছে হচ্ছে r এর ভ্যালু এখানে নেগেটিভ, তাহলে মড r সবসময় কত হবে, মড r সবসময় মাইনাস r হবে, r এর ভ্যালু পজিটিভ হলে মড r ইকুয়ালস টু, r এর ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে মড r ইকুয়ালস টু প্লাস r, r এর ভ্যালু 0 হলে মড r ইকুয়ালস টু 0, r এর ভ্যালু নেগেটিভ হলে মড r ইকুয়ালস টু মাইনাস r, ঠিক আছে, কারণ মাইনাস 2 এর মড করলে r এর ভ্যালু যদি মাইনাস 2 হয় তাহলে কি হবে, প্লাস 2 প্লাস 2 মানে কি, মাইনাস অফ মাইনাস 2 অর্থাৎ মাইনাস অফ r,
ঠিক আছে? স্যার তো এখানে টিনে বল। বলছি তাহলে কি ওই ডাবলিং টাইম হোক কি এইটা হাফ লাইফ টাইম দুটো ক্ষেত্রে কি টিটা 1/r log 2 এরকম ফর্মেই থাকবে? ঠিকই বলেছিস। দুটো ক্ষেত্রেই আমরা কিন্তু টাইম পিরিয়ডটা ঠিকঠাক করে যদি দেখি, আগেরটাও কিন্তু অ্যাকচুয়ালি মডার হচ্ছে, তার মানে আগের যে টাইম পিরিয়ডটা আমরা পেয়েছি সেটাও কিন্তু 1/mod r ln 2 বলতে পারছি, অ্যাজ আর যেহেতু এখানে গ্রেটার দ্যান 0, তাই mod r মানে কিন্তু এমনিতেই আর। তাহলে আর এর ভ্যালু যা হবে, আর এর ভ্যালু যা হবে সেই ভ্যালুটার মডিউলাসটাকে নিয়ে, সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক যাই হোক না কেন, সেটার পজিটিভ ভ্যালুটা নিয়ে 1 বাই করবো, সঙ্গে ln 2 দিয়ে দেবো। তাহলে কি হচ্ছে, log 2/mod r করলেই আমরা ডাবলিং টাইমও পেয়ে যাচ্ছি, আবার প্লেন যে হাফ লাইফটা সেটাও পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এবং সেটা অবভিয়াস, কারণ এখানে সেম রেট অফ গ্রোথ নিয়ে এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছে বা ইনক্রিজ হচ্ছে, তাতে করে জিরো থেকে মানে অর্ধেক, মানে কি বলবো, জিরো থেকে অর্ধেক হতে যা টাইম লাগার কথা, তো জিরো থেকে ডবল হতেও সেই টাইমই লাগার কথা। জিরো থেকে অর্ধেক হতে ধর আগে যাচ্ছে, জিরো থেকে ডবল হতে যাওয়ার সামনে এগোচ্ছে। n0 থেকে n0/2 হতে যে টাইম লাগা উচিত, মানে ইয়ের ক্ষেত্রেও সেটাই লাগা উচিত। বুঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখ। তাহলে এখানে চাইলে একটু লিখে নিতে পারি যে 1/r ln 2 পাচ্ছিস। তাহলে দিস টাইম is called half life period of the population, and also capital T dash is independent of the initial population size n0, n0 এর উপর ডিপেন্ড করছে না। কমা দিয়ে লেখ depends only on the intrinsic growth rate r। ঠিক আছে? এক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, স্মলার যত হবে ভ্যালুটা তত কিন্তু ইয়েটা বাড়বে, গ্রোথ রেটটা যত, মানে কি বলবো, গ্রোথ রেটটা কমলে টাইমটা বাড়বে, টাইমটা কমলে গ্রোথ রেটটা বাড়ছে, মানে এরকম ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে। এবার দেখ, এখানে একটা জাস্ট রিমার্ক করে রাখতে পারিস, let n0 be the size of the population at time t0,
আগে এটা টি ইকুয়ালস টু 0 ধরেছিলাম, অর্থাৎ একদম 0 থেকে স্টার্ট করেছিলাম। এটা ধর আমি t0 কোন একটা ইনিশিয়াল টাইম থেকে স্টার্ট করছি। দেন the model dn dt equals to then the model dn dt equals to rn with nt0, যেটা n0 বলেছিলাম, অর্থাৎ t equals to 0, n equals to আমাদের n0 দেওয়া ছিল, সেটা এখন বলছি ধর nt0, t0 টাইমে যখন t equals to t0, তখন n এর ভ্যালুটা হচ্ছে n0, এবং সেক্ষেত্রে আমাদের সলিউশনটাও কিছুটা চেঞ্জ হবে। সলিউশনটাও কিছুটা চেঞ্জ হবে, তখন তাহলে আমাদের এটার সলিউশন কি করব? ঠিক আছে, তখন এটা সলিউশনটা কি হবে? তাহলে দিস ইমপ্লাইজ dn বাই n ইকুয়ালস টু r dt। তাহলে বোথ সাইড ইন্টিগ্রেশন করছি, বোথ সাইড ইন্টিগ্রেট করলে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে log n। ঠিক আছে, আমরা সাধারণত দেখবি অঙ্কে লগটা খুব একটা ইউজ করি না, মানে লনটা কিন্তু আমরা খুব একটা ইউজ করি না। ঠিক আছে, লগ ই বেস হলেও আমরা লগ দিয়ে লিখি, খুব একটা আমরা কখনো এরকম অত ইউজ করি না। কিন্তু যেহেতু এগুলো কিছুটা কেমিস্ট্রির জিনিসপত্র, কেমিস্ট্রিতে দেখবি সবসময় লগের থেকে লন বেশি লিখতো, তাই তো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার। তো সেই হিসাবেই এখানে একটু বেশি ইউজ আছে লনটার, নয়তো লগ লিখলেই হয়ে যায়। আমরা অঙ্কে অত এলএন লিখি না, লগ মানেই বুঝে যায় যে বেসে ই আছে। লগ এন ইকুয়ালস টু আর টি প্লাস কোন একটা ইনিশিয়াল আরবিট্রারি কনস্ট্যান্ট পাচ্ছি সি। এবার অ্যাট ইনিশিয়ালি at t equals to t0, n equals to বলছে n0, ধর এটাকে 1 নম্বর নাম দিচ্ছি। তাহলে therefore from 1 আমরা পেয়ে যাচ্ছি n এর জায়গায় n0 বসা, আর t এর জায়গায় t0 বসা। তো এটা করলে আমাদের লাভটা কি হচ্ছে? লাভ হচ্ছে যেটা c equals to log n0 minus rt0। ঠিক আছে, একটা আগেটা যেমন c এর ভ্যালু ডাইরেক্ট log n0 চলে এসেছিল যখন t এর ভ্যালু 0 ছিল, এখানে মাইনাস r20 এস এ এক্সট্রা একটা টার্ম থেকে যাচ্ছে। তাহলে therefore 1 becomes 1 নম্বরে যদি এখন c এর ভ্যালু আমরা পুট করি, তাহলে পেয়ে যাচ্ছি log n is equals to rt প্লাস c এর ভ্যালু হচ্ছে log n0 মাইনাস rt0। তাহলে এই log n এখানে চলে আসবে, এসে বাই হয়ে যাচ্ছে ইকুয়ালস টু আর কমন নিলে t মাইনাস অফ t0 পাচ্ছি। এন্ড সেখান থেকে যদি আমি লগটাকে উঠিয়ে দিই, লগের বেসে তো ই আছে, তাহলে n ইজ ইকুয়ালস টু, তাহলে ই টু দি পাওয়ার আর ইন্টু টি মাইনাস t0 আসবে, সঙ্গে নিচের যে n0টা সেটা এদিকে গুণ হয়ে যাবে। তার মানে প্রায় সেম, শুধুমাত্র জিনিসটার একটু প্যাটার্নটা চেঞ্জ হলো, যেহেতু এটা জেনারেলাইজড প্যাটার্নটা আমরা করলাম। ঠিক আছে, এখানে t0 ভ্যালু যদি 0 হয়, তাহলে কিন্তু আমাদের একই ভ্যালু যেটা আগে পেয়েছি সেটাই পাবো আবার, t0 ভ্যালুটা যেহেতু যদি 0 হয়। তো এটা একটু জেনারেলাইজ, যে টি সবসময় যে 0 থেকেই কাউন্টিং শুরু হবে এরকম কোনো কথা নেই। যদি কোনো একটা t0 স্পেসিফিক একটা টাইম থেকে কাউন্টিং শুরু করি অ্যাজ এ ইনিশিয়াল টাইম, আমি সেটাকেই ধরি t0টাকে, t0 ভ্যালু যে অলওয়েজ 0ই হতে হবে এরকম কোনো কথা নেই। যদি 0 হয় তাহলে আগের প্যাটার্নটা হবে, এবং আমি আগের প্যাটার্নটাই ডিটেলসে করবো, কারণ ওটাই আমাদের মেন দরকার। আমি এটাকে ওই জন্য রিমার্কের মধ্যে রাখলাম। বোঝা গেছে? তাহলে জাস্ট এরকম সামান্য একটু চেঞ্জ হবে। আচ্ছা দেখ,
এরপরে এখানে একটা কোয়েশ্চেন লেখ, যে কোয়েশ্চেনটা এখন লিখতে হবে না, আমি জাস্ট কোয়েশ্চেনটা আমি দিয়ে দেবো, আগে শুধু সলিউশনটাই লেখা আপাতত। কোয়েশ্চেনটা দেখ ভালো করে কি দিয়েছে। বলছে ইন এ পপুলেশন অফ বার্ডস দি প্রপোর্শন প্রপোর্শনেট বার্থ রেট, ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লেখে, অ্যাকচুয়ালি এটা ওই বার্থ রেটটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। প্রপোর্শনেট বার্থ রেট মানে হচ্ছে তো ওই পার ক্যাপিটা বার্থ রেট, ঠিক আছে। দি প্রপোর্শনেট ডেথ রেট আর বোথ কনস্ট্যান্ট। বার্থ রেটটা দেওয়া আছে হচ্ছে 0.45, অর্থাৎ এটা আমাদের ওই বি এর ভ্যালুটা, বি যেটা ছিল সেটা হচ্ছে 0.45, আর ডি ডেথ রেটটা হচ্ছে 0.65, 0.65 পার ইয়ার রেসপেক্টিভলি। ফর্মুলেট দি মডেল অফ দি পপুলেশন, মডেলটাকে কিন্তু আগে ফর্মুলেট করতে বলছে, অ্যান্ড দেন ডিসকাস ইটস লং টার্ম বিহেভিয়ার। লং টার্ম বিহেভিয়ার মিনস, সেটা দীর্ঘ সময় পর সেটার পপুলেশনটার পরিণতি কিরকম হবে সেটা আমাদের জিজ্ঞাসা করছে। তো এখানে দেখতেই পাচ্ছি ডেথ রেটটা বেশি, অর্থাৎ যতজন জন্মাচ্ছে পার ইয়ার তার থেকে বেশি মারা যাচ্ছে, ফলে পপুলেশন সাইজ ওভারঅল কিন্তু সেটা কমতে থাকছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন দিস এরিয়া বা পপুলেশন সেটা কিন্তু কমে আসছে। এবং কমতে কমতে যখনই তার মানে দেখতে পাচ্ছি ডিটা বেশি, মানে এখানে আমাদের আর এর ভ্যালুটা কিন্তু নেগেটিভ দাঁড়াবে। আর এর ভ্যালুটা নেগেটিভ মানে সেটা কিন্তু ডিক্রিজ হতে থাকবে। পপুলেশন সাইজটা ডিক্রিজ হতে হতে সেটা কিন্তু এক্সটেনশনের দিকে এগোবে, অর্থাৎ বিলুপ্তির পথে এগোবে। সেই বিহেভিয়ারটাকে আমাদের এখানে ডিসকাস করতে বলছে। তার মানে বুঝতেই পারছি যা থিওরিটা আমরা পড়েছি সেটাকেই কিন্তু এখানে একটু গল্পের আকারে লিখে দিতে হবে। বোঝা গেছে? ঠিক আছে। স্যার তার মানে ওই পুরো মডেলটাই একদম না না, শুরু অতটা থেকে। লিখতে হবে না, কিছুটা বাদ দিয়ে লিখতে হবে, ওটা তো অনেকটা কিছু করা আছে ওখানে। এখানে এটা আমরা অঙ্কের মতো করে করব, ঠিক আছে। এখানে আমরা জিনিসটা ওই অত বড় মডেল এখানে ডেসক্রাইব করা সম্ভব না, ওটা থিওরি হিসাবে আসলে তাহলে ঠিক আছে। অঙ্কের জন্য এতটা ডেসক্রাইব করতে গেলে মুশকিল, কিন্তু আমাদের একটু ফর্মুলেট করতে বলছি। ঠিক আছে স্যার। ফর্মুলেট করতে বললে নাম্বার একটু বেশিই থাকবে, ফর্মুলেট যদি করতে বলে নাম্বারটা একটু বেশি থাকবে। তোরা প্রথমে যে বেসিক অ্যাজাম্পশন গুলো সেগুলো তো লিখতে হবে, হবে না আমাদের। নাম্বার বুঝে আমাদের ফর্মুলেশনের যে জায়গাটা, অর্থাৎ প্রত্যেকটাকে ডিফাইন করে দিতে হবে। আমি আগের দিনের ক্লাসে করিয়েছি, সেই ক্লাসটা ভালো করে ফলো করতে হবে, ওখানে কিন্তু বেসিক আইডিয়াটা ভালো করে রয়েছে মডেলটার। সেখানে এক্সটিটা কি, মানে এনটিটা কি ইন্ডিকেট করছে, এনটিটা হচ্ছে অ্যাট এনি টাইম টি নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন দি পপুলেশন, দ্যাট ইজ দি অ্যাট এনি টাইম টি পপুলেশন সাইজ হচ্ছে এনটি। আমি একবার জাস্ট মনে করিয়ে দিই, এগুলো লিখবো না এখন। এনটি মানে হচ্ছে ইনিশিয়াল অ্যাট এনি টাইম টি পপুলেশন সাইজ। তারপর বিটাকে লিখতে হবে। আমি কি এগুলো তাহলে লিখতে হবে না হবে না? এক্সামে আসলে যদি ফর্মুলেট যদি কথাটা উল্লেখ করে তাহলে লিখতে হবে। আচ্ছা ফর্মুলেট কথাটা বলছে মানে ডাইরেক্ট আমি শুধুমাত্র ওই ডিএনডিটি দিয়ে লিখে দিতে পারি না, ওটাকে আমাকে লিখতে হবে। শুধু অ্যাজাম্পশন গুলোর জায়গাটা বাদ দিয়ে দিবি, কারণ ওটা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তো এনটিটা লিখলি, তারপর লিখবি হচ্ছে বি এর ব্যাপারটা লিখবি। বিটা হচ্ছে বার্থ রেট। এখানে যদি কোয়েশ্চেনের কথাটা ইউজ করিস তাহলে লিখতে পারিস প্রপোর্শনেট birth rate, that is equal to 0.45, and d equals to 0.65
স্যার বলছি এখানে এন টি প্লাস এইচটাও ধরতে হবে? এনটি আর এনটি প্লাস এইচ? হ্যাঁ। আচ্ছা দাঁড়া, এটা ভালো কোয়েশ্চেন করেছিস, কারণ ওইটা বলা মানে আমাকে টোটাল থিওরিটিক্যালি একদম নিয়ে আসা। ফর্মুলেট দি মডেল অফ দি পপুলেশন, এটা না যা বলছে কোয়েশ্চেনের যা ধরন সেই অনুযায়ী আমাকে পুরোটা লেখাটাই বেটার। ফর্মুলেশনের জায়গাটা যা যা বলা আছে সেটা পুরোটাই লিখে দেওয়া ভালো হবে। ঠিক আছে, লিখলে ভালো। ঠিক আছে, না লিখলে তো কোন জিনিসটা ছোট করে লাভ নেই। যা লিখে দিয়েছি ওটা ডিটো ও বসিয়ে দিবি, শুধু বি আর ডি এর ভ্যালুটা তোরা এখানেই ডাইরেক্ট বসিয়ে দিতে পারিস। তাহলে আর এর যে ভ্যালুটা, যেটা হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ রেট, দিস ইজ ইকুয়াল টু বি মাইনাস ডি। বিটা হচ্ছে 0.45 মাইনাস 0.65, দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 0.2। ঠিক আছে, হুইচ ইজ নেগেটিভ। এটা কিন্তু নেগেটিভে বেরোচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু নেগেটিভে বেরোচ্ছে। তো নেগেটিভে বেরোতেই পারে, যেমন এক্সপোনেনশিয়াল ডিকে হচ্ছে এখানে। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে। তাহলে এবার আমাদের মডেলটাকে লিখতে হবে। তো মডেলটা ওরকম ভাবে নিয়ে এসে আমরা যেটা পাবো সেটা আমি জাস্ট লিখছি। We have the model dNdt equals to Rn। এটা আমরা পাবো dNdt equals to Rn, যেটার এখানে যদি ভ্যালু বসাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি dNdt equals to minus 0.2 into n। যে r এর ভ্যালুটা বসিয়ে দিলাম 0.2 মাইনাস চিহ্ন সহ। তো এটাকে যদি আমরা এখন ইন্টিগ্রেট করি, একবার নিচে নামাও দাদা। কোনখানটা? দাঁড়াও 1 মিনিট, এখানটা দাঁড়াও। স্যার বলছি যে শুরুর দিকে যেখানটায় বললাম যে এন টি প্লাস এইচটা ধরবো, তাহলে ওই ইন্ট্রিনসিক গ্রোথ রেটটা বের করার পর পুরো সেই এন টি প্লাস এইচ মাইনাস এন টি করে যে থিওরিটা লিখিয়েছিলেন, মানে যেখানে লাস্টে গিয়ে ডিএনডিটি সমান আর এন পেয়েছি, হ্যাঁ, ওটাও দিতে হবে তো? মানে যেখানে নাও উই হ্যাভ দ্য মডেলের আগে ওই পার্টটাও করে দিতে হবে তো? করে দেওয়া ভালো। এটা পুরো এত অব্দি যে ডিএনডিটি ইকুয়ালস টু আরএন টা এনেছি যে সেটা পুরোটাই করে দিবি। মানে ফর্মুলেট দি এলপিপি, মানে এলপিপি কি বলছি, ফর্মুলেট দি মালথাস মডেল যেটা আমি করিয়েছিলাম সেটা পুরোটাই লিখে দিবি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ওই 1-2 লাইন বাদ দিয়ে আর লাভ নেই, কারণ ওই জায়গাটা বাদ দেওয়া মানে ওই 2-3 লাইন ছোট ছোট 2-3টে লাইন বাদ যাবে, তাছাড়া আর কিছু বাদ হয়ে যাচ্ছে না। গেছে। আচ্ছা যাই হোক, তো ডিএনডিটি ইকুয়ালস টু আরএন টা লিখলি, লেখার পর এবার ইন্টিগ্রেট কর। ইনিশিয়ালি at t equals to 0, আমাদের এখানে কোনো ইনিশিয়াল পপুলেশন সাইজ দেওয়া নেই। ইনিশিয়াল কোনো পপুলেশন সাইজ কোয়েশ্চেনে দেওয়া নেই, অ্যাকচুয়ালি এটা থিওরিটাই করানোর জন্য করেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা থিওরিটাই জিজ্ঞাসা করছে, ওই জন্য ইনিশিয়াল পপুলেশন সাইজও দিয়ে দেয়নি। তো আমি ধরে নিচ্ছি এটা। দেয়ার ফোর ফ্রম 1 তাহলে আমরা পেয়ে যাচ্ছি লগ n0 ইকুয়ালস টু মাইনাস 0.2, টি এর ভ্যালু তো এমনিতেই 0, প্লাস সি। তার মানে হচ্ছে সি ইকুয়ালস টু জাস্ট লগ n0। তাহলে দেয়ার ফোর 1 becomes
তাহলে এখানে জাস্ট সি এর ভ্যালুটা বসালে আমরা একেবারে যেটা পাবো সেটাই লিখে দিচ্ছি। এন ইকুয়ালস টু আমরা পেয়ে যাবো, কারণ অনেকবার করেছি, এটা পরীক্ষায় করে দেখিয়ে দিবি, যেটাই দেবে পরীক্ষায় তো আর বারবার দেবে না, একবারই দেবে, তো ঠিকঠাক করে পুরো করে দেখিয়ে দিতে হবে। মাইনাস আর তো আর এর ভ্যালু হচ্ছে 0.2 মাইনাস, ঠিক আছে, আর এর ভ্যালু হচ্ছে -0.2, e⁻t হতো, তো এরকম টাইপের আমরা পাচ্ছি। তো আমাকে তো জিজ্ঞাসা করছে যে এটার কি পরিণতি হবে আফটার, মানে লং টার্ম প্রসেসে, লং টার্ম বিহেভিয়ারটা কিরকম হবে। ঠিক আছে, তাহলে আমি এটাকে, টি যদি এখন ইনফিনিটি চলে যায়, টি যদি ইনফিনিটি চলে যায় তাহলে এটা কি হচ্ছে, এই জিনিসটা পুরো জিরোতে চলে যাবে। টি যত বাড়বে, যেহেতু এখানে মাইনাস পাওয়ার রয়েছে, তার মানে টি যত বাড়বে তত কিন্তু এটাই ইয়েতে যাবে, জিরোতে চলে যাবে। ঠিক আছে, কারণ এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি n0 বা e⁻0.2 ইন্টু টি যদি নিচে লিখি, তো নিচে যদি টি যত আমি বাড়াবো তাতে নিচের পোর্শনটা তত বাড়বে, যে 0.2 ইন্টু টি সেটা তত বাড়বে। নিচের পোর্শন ইনফিনিটি যাচ্ছে মানে ওভারঅল সেটা জিরোতে যাচ্ছে। ঠিক আছে, ওভারঅল সেটা জিরোতে চলে যাচ্ছে, অর্থাৎ টেন্স টু জিরো অ্যাজ টি টেন্স টু ইনফিনিটি। তার মানে টোটাল যে পপুলেশন সাইজ ইনফিনিটি সময় কিন্তু সেটা কি হয়ে যাবে, সেটা জিরো হয়ে যাচ্ছে, পপুলেশন সাইজ জিরো হয়ে যাচ্ছে, মানে সেটা নিঃশেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই বার্ডস এর যে ইয়েটা পপুলেশনটা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ কিছু কিছু বছর পর দেখবি সেটাগুলোকে আর দেখা যাচ্ছে না। যেমন বিভিন্ন ওই যে বায়োলজির তো কনসেপ্ট রয়েছে, বিলুপ্ত প্রাণী, বিলুপ্ত প্রায় প্রাণী বা প্রজাতি, এই ধরনের জিনিসপত্র ছিল। এই বিলুপ্ত প্রায় বা বিলুপ্ত হচ্ছে এই জিনিসটা মানেটা কি, বিলুপ্ত যেটা হয়েছে সেটা মানে অলরেডি তার লং টার্ম প্রসেস কমপ্লিট হয়ে গেছে, সেটা এরকম এক্সপোনেনশিয়ালি ডিকে হচ্ছিল সেই প্রজাতিটার, লং টার্ম প্রসেস সেটা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, তার মানে সেটা বিলুপ্ত প্রাণী বা বিলুপ্ত প্রজাতি। আর যেটা এন্ডেঞ্জার যেটা স্পিসিস যেটাকে বলছি আমরা, বিলুপ্ত প্রায় যেটা, অর্থাৎ সেটা এখন এই প্রসেসের মধ্যে রান করছে এবং আফটার লং টার্ম বিহেভিয়ার সেটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে। এই বায়োলজিতে আমরা এগুলো পড়েছি, বিলুপ্ত প্রায় বা বিলুপ্ত প্রজাতি। বোঝা গেছে? স্যার বলছি ওই আপনি কেস টুটা যেমন বলেছিলেন আর নেগেটিভ হলে এরকম জিরো হয়ে যাবে, ওইটা থেকেও হুম। বলতে পারি তো? হ্যাঁ, কি একদম ওইখানে যে কনক্লুশনটা লিখে দিয়েছি ওটাই কপি পেস্ট করে দে এবার। ঠিক আছে, একটা জায়গায় থিওরি পড়লেও যেন অঙ্ক হয়ে যাবে। এটা নামেই অঙ্ক, এটা অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি জাস্ট ভ্যালু বলে দিয়েছে দুটো, তার তার মাধ্যমে কনক্লুশনটা ড্র করতে বলছে। পুরো ওখানে কেস টুটাই একবার লিখে দিতে হবে, পারলে ওই ছবিটাও যদি এঁকে দিতে পারিস আরো ভালো। ঠিক আছে, যা লেখাবো সেটা যদি সুন্দর করে এক্সপ্রেস করতে পারিস পরীক্ষায়, নাম্বার কাটার কোনো জায়গা থাকবে না। হ্যাঁ স্যার। কারণ এই সমস্ত পেপারগুলো যেহেতু শুধুমাত্র তো এগুলো অঙ্কর পেপার নয়, তাহলে তো বায়োম্যাথ বলতো না, যেহেতু একটু অন্য জিনিসেরও টার্মস রয়েছে, তো সেগুলোকে যতটা সম্ভব ভালো করে যত এক্সপ্রেস করতে পারবি তত ভালো। ঠিক আছে, শুধুমাত্র ম্যাথমেটিক্স এটা নয় যে শুধুমাত্র ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশন করে দিলাম তাহলে হয়ে যাবে। এখানে যেহেতু বায়োলজি কথাটাও উল্লেখ রয়েছে, তার মানে বায়োলজির যে কনসেপ্ট গুলো দিয়ে এগুলোকে যদি আমি ভালো করে এক্সপ্রেস করতে পারি, বায়োলজির যে টার্মিনোলজি গুলো রয়েছে সেগুলোকে লিখতে পারি, তাহলে কিন্তু জিনিসটার মানটা আরো বাড়বে লেখাটার। ঠিক আছে, শুধু ক্যালকুলেশন করার জন্য এটা নয়। এখানে লেখ, কি লেখাটা লিখিয়েছিলাম বল আগের দিন, আগের দিন কেস টু তে কি লিখিয়েছিলাম? When R is negative, then the population size nt হুম, decays exponentially and asymptotically decreases to x extensions as এক্সটেনশন, extension as shown in the following graph. ব্যাস ওটাই লিখে দে। তাহলে since r equals to 0 -0.2, since ওটাকে আমি আর এর ভ্যালুটা দিয়ে বলছি -0.2 <0 এবার একই লেখা লিখে দে, the population size, the population size nt decays, DECAY হয় exponentially, decays exponentially and asymptotically
and asymptotically decreases to এক্সটিংশন। এক্সটিংশন মানে আগে বলেছি বিলুপ্তি, অর্থাৎ বিলুপ্ত হয়ে যাবে ইন লং টার্ম বিহেভিয়ার। ঠিক আছে, এই কথাটা লিখতে পারিস, ডিক্রিজেস টু এক্সটিংশন ইন দি যেহেতু লং টার্ম বিহেভিয়ার কথাটা লিখেছে, ইন দি লং রান লিখলেও হবে, ইন দি লং রান। বোঝা গেছে? চাইলে এটার গ্রাফটাও আঁকতে পারিস, অসুবিধা কিছু নেই। আগেই বলেছি যত ভালো করে এক্সপ্রেস করতে পারি তত ভালো। যতটুকু জানিস ওই রিলেটেড ঠিকঠাক করে এক্সপ্রেস করে দিবি। ঠিক আছে, রিলেটেড জিনিসপত্র লিখবি এবং যা লিখবি যত এক্সট্রা লিখতে গিয়ে ভুল লিখবি না, তাহলেই হলো। এরকম ভাবে অ্যাসিম্পটোটিক্যালি ডিক্রিজ করবে, অ্যাসিম্পটোটিক্যালি এটা ডিক্রিজ করতে থাকবে। এখানে অ্যাসিম্পটোট আছে, এটা টি অ্যাক্সিস ভাবে ডিক্রিজ করছে। এটা আমার কাছে ইনিশিয়াল পপুলেশন সাইজ n0, অর্থাৎ t ইকুয়ালস টু যখন 0 তখন n এর ভ্যালুটা হচ্ছে n0। এটা হচ্ছে n অ্যাক্সিস, এটা t অ্যাক্সিস। বোঝা গেছে? হয়েছে? এক্সপোনেনশিয়াল ডিকে। ঠিক আছে, এটার যে কার্ভটা সেটা হচ্ছে n ইকুয়ালস টু n0 e টু দি পাওয়ার মাইনাস 0.2 ইন্টু t। হয়েছে লেখা এতটা? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, নেক্সট দেখ। আমাদের ধর মালথাস মডেলের ক্ষেত্রে, ঠিক আছে, ম্যালথাস মডেল বা মালথাস মডেল যাই বলিস, ম্যালথাস মডেলে যদি আমাদের এখন 1/n ইন্টু ডিএনডিটি গ্রাফ অঙ্কন করতে পারে তখন কি হবে? ঠিক আছে, তাহলে এখানে লেখ গ্রাফ অফ টি ভার্সেস 1/n ইন্টু ডিএনডিটি, টি ভার্সেস 1/n ইন্টু ডিএনডিটি, এই গ্রাফটা ধরে রাখতে বলছে। তো সেটা কিরকম হবে? ওটা দি কি লিখেছো? ম্যালথাস টি ভার্সেস কি বললে? 1/n ইন্টু ডিএনডিটি, 1/n ইন্টু ডিএনডিটি। ঠিক আছে, তাহলে এখানে লেখ দি ম্যালথাস মডেল is given by, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা যখন বয়েলের সূত্র, তারপর চার্লসের সূত্র এই সমস্ত করেছি, সেখানে বিভিন্ন রকমের গ্রাফ করা হয়েছিল। পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট থেকে কখনো লগ পি লগ ভি এরকম টাইপের গ্রাফ, বিভিন্ন ভার্সেস দিয়ে দিয়ে গ্রাফ ছিল। সেরকম এখানে যদি আমরা এই ইয়েটার গ্রাফটা করি, টি ভার্সেস 1/n ডিএনডিটি, ঠিক আছে, তিন রকম সলিউশনের গ্রাফ তো দেখিয়েছি, এটা এক্সট্রা হিসেবে তোর দেখাচ্ছি। দি মালথাস মডেল ইজ গিভেন বাই ডিএনডিটি ইকুয়ালস টু rn। আরটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, আরটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, বিকজ আরটা হচ্ছে ইন্ট্রিনসিক গ্রোথ রেট থ্রু আউট দি প্রসেস, সেটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক আছে,
তাহলে সেই রেসপেক্টে তাহলে আমরা 1/n ইন্টু dn dt ইকুয়ালস টু r পাচ্ছি। ঠিক আছে, আমরা একটা কনস্ট্যান্ট পেয়ে যাচ্ছি ওভারঅল। ঠিক আছে, 1/n টু dn dt ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তার মানে থ্রু আউট দি প্রসেস, ঠিক আছে, ফর এনি t 1/n dn dt দিস কোয়ান্টিটি ইজ কনস্ট্যান্ট। তার মানে কনস্ট্যান্ট যখনই হচ্ছে তাহলে দিস ইমপ্লাইজ বা which is same as y equals to constant, এবং সেই কনস্ট্যান্টের যে ভ্যালুটা দিস ইজ নাথিং বাট r। তাহলে সেটার গ্রাফটা কি হবে? যদি y ইকুয়ালস টু কনস্ট্যান্ট আকারে দাঁড়াচ্ছে, y ইকুয়াল টু কনস্ট্যান্ট মানে which is parallel to x axis, তাই তো? স্যার y ইকুয়ালস টু কনস্ট্যান্ট কেন হলো? যদি এটাকে t অ্যাক্সিস কে যদি আমরা x এ ধরি, t অ্যাক্সিস কে যদি x অ্যাক্সিস হিসেবে ধরি এবং এই কোয়ান্টিটির রেসপেক্টে গ্রাফ বলছে, সেটাকে যদি y তে ধরি তাহলে y ইকুয়ালস টু কনস্ট্যান্ট টাইপের আসছে। তাহলে which is a straight line parallel to t axis, t axis এর সঙ্গে প্যারালাল একটা স্ট্রেট লাইন পাবো। তার মানে এটার গ্রাফটা আঁকে, বল। এটা কি ওই কেস 3 তে r ইকুয়ালস টু 0 হলে যে গ্রাফটা পেয়েছিলাম ওরকম ভাববো? হ্যাঁ, ওই রকমই হবে এটা। তাহলে এটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, অর্থাৎ এরকম টাইপের একটা গ্রাফ আসছে। এটা টি অ্যাক্সিস, আর এদিকে রয়েছে অ্যাক্সিসটার নামটা একটু বড় সড়ো হয়ে যাচ্ছে, 1/n dn dt অ্যাক্সিস এটা। এবং এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হবে বল দেখি। এই ভ্যালুটা কত হবে? এই ভ্যালুটা আর হবে না? হুম, জিজ্ঞাসা করছিস কেন? আর হবে বলবি, আর হবে না আবার কি কথা? কনফিউশন রাখবি না কোনো, এটা আরই হবে। কারণ যে কনস্ট্যান্টের ভ্যালু সেটা হচ্ছে আর, এখানে এটা আর হবে। ঠিক আছে, n0 নয় কিন্তু, আগের গুলো সব n0 ছিল, কারণ সেখানে গ্রাফটাও অন্যরকম ছিল, ওখানে dn dt দিয়ে কাজ হয়নি। হয়েছে লেখা? হ্যালো? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, নেক্সট লেগ হচ্ছে dn dt ভার্সেস n। তখন কি হবে? n এর রেসপেক্টে যদি dn dt কে আমি করি, তখন কি চেঞ্জ, কিরকম গ্রাফটা হবে? তো আমাদের এক্ষেত্রে মডেলটা কি আসছে না, dn dt ইকুয়ালস টু rn। যদি dn dt কে এখন y আকারে ধরি এবং n টাকে যদি x আকারে ধরি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি which is same as y equals to mx টাইপের হচ্ছে। আর m এর ভ্যালুটাই হচ্ছে এখানে r। ঠিক আছে, তাহলে which is a straight line passing through the origin
y equals to mx স্ট্রেট লাইনটা কি হবে? পাসিং থ্রু দি অরিজিন একটা স্ট্রেট লাইন। এরকম টাইপের একটা গ্রাফ হবে এখানে। এদিকে হচ্ছে এন অ্যাক্সিস টি অ্যাক্সিস না, এবার এন অ্যাক্সিস। টি এর রেসপেক্ট হলে তো এরকম হয়ে যেত, ঠিক আছে? টি এর রেসপেক্ট যদি গ্রাফ বলতাম তাহলে তো আমি এরকম টাইপের পেয়ে যেতাম, ঠিক আছে? এটা হচ্ছে তোর এন এর রেসপেক্টে গ্রাফ, ওই জন্য অ্যাঙ্গুলার হয়েছে, এরকম হয়েছে। স্যার টি এর রেসপেক্টে হলে কিরম হতো বললেন? টি এর রেসপেক্টে একটা করলাম, টি এর রেসপেক্টে যেটা আগে যেটা করলাম প্যারালাল টু এক্স অ্যাক্সিস। না মানে টি এর রেসপেক্টে কি এরকম স্ট্রেট লাইন হতে পারে? না, টি এর রেসপেক্টে করবি কি করে? টি এর রেসপেক্টে তো ওই আগেরটা দেখালাম, আগেরটা তো টি এর রেসপেক্টেই ছিল, 1/n ইন্টু ডিএনডি কে করতে হবে, কারণ টি এর রেসপেক্টে আমরা এখানে গ্রাফ ড্র করতে পারবো না। যদি আমি ডিএনডিটি কে, তুই কি বলছিস ডিএনডিটি কে টি এর রেসপেক্টে করবি এরকম কিছু বলছিস? না আমি বলতে চাইছি যে একটা ফরম্যাট এটাই যেমন পেলাম y ইকুয়ালস টু mx ফর্মে আসছে, আমি বলছি টি অ্যাক্সিসের রেসপেক্টে গিয়েও এরকম কোনো স্ট্রেট লাইন পেতে গ্রাফ পেতে পারি যেটা ওই মানে স্ট্রেট লাইনের ফর্মে মানে ওই আচ্ছা আচ্ছা, পাসিং। মানে এরকম হ্যাঁ এরকম প্যাটার্নে আসবে যেটা? হ্যাঁ হ্যাঁ। না, টি এর রেসপেক্ট ওটা সম্ভব না। টি এর রেসপেক্টে যা আসার আগে এসছে, ঠিক আছে? একই রকম মানে একই টি এর রেসপেক্টে দু রকম নেচার তো আসবে না, ঠিক আছে? আচ্ছা টি এর রেসপেক্টে কখনো একই মানে একই কনসেপ্টের আমি গ্রাফ আঁকছি অথচ দুই রকম নেচারের, এটা হতে পারে না, ঠিক আছে? অ্যাক্সিস চেঞ্জ হলে গ্রাফের নেচারও চেঞ্জ হবে। এখন টি এর রেসপেক্টে এখানে হবে না, অন্য ক্ষেত্রে হতে পারে, কিন্তু এখানে টি এর ডিএনডিটির সঙ্গে টি এর গ্রাফ এরকম হবে না। আচ্ছা স্যার। কিন্তু এই মানে এই না যে কোনো ক্ষেত্রেই কোথাও হবে না, হতেই পারে, কিন্তু এখানে ইকুয়েশনটা যা সেই অনুযায়ী আসবে না। এই জায়গার ভ্যালুটা কে হবে? এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে কে বলতে পারবি বল? এখানে যে অ্যাঙ্গেলটা সেটা কত হবে কে বলতে পারবি আমাকে বল? এটা যদি অ্যাঙ্গেলটাকে থিটা বলি তো থিটা বল। 45। না, এরকম আবার কি কথা? 45ই হবে এক্স্যাক্টলি বলা যাবে না। পাই বাই এক্সাক্ট এক্স তো আর হচ্ছে মানে যেটাই স্লোপ আর বল, ঠিক জায়গায় যাচ্ছিস। থিটার ভ্যালুটা কত হবে? তার ট্যান মানে আর যদি হয় তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু আর, অ্যাকচুয়ালি ট্যান থিটা ইকুয়ালস টু আর, তার মানে থিটার ভ্যালু হচ্ছে ট্যান ইনভার্স আর। এবার যে বলি 45 ডিগ্রি হবে সে আমাকে বল এটা কখন হতে পারে? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি কখন হবে কে বলবি বল? ওই তো ট্যান থিটার জায়গায় যদি আমরা 45 বসাই তাহলে ওটা আরে ক্যালকুলেট করতে হবে, ওখান থেকে আর এর ভ্যালুটা বের করতে হবে, দাঁড়াও। এবার আর এর ভ্যালু কি বের করবি? আর ইকুয়ালস টু তার মানে 1 tan 45 ডিগ্রি, আর এর ভ্যালু 1। তার মানে যদি আরো স্পেসিফিক্যালি বলি তাহলে বি মাইনাস ডি ইকুয়ালস টু 1, অর্থাৎ বার্থ রেট এবং গ্রোথ রেটের ডিফারেন্স 1 হলে তবে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে। বার্থ রেট এবং গ্রোথ রেটের ডিফারেন্স 1 হলে তাহলে কিন্তু এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হবে, ঠিক আছে? ম্যালথাস মডেল নিয়ে এত আলোচনা কোনো একটা স্পেসিফিক বইতে কিন্তু নেই, অনেক কিছু বলে দিচ্ছি, জিনিসগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে? কতটা লাগবে না লাগবে সেগুলো পরে বলবো, এখন আমি ডিটেলসে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি বলে দিচ্ছি কি কি পড়তে হবে ঠিকঠাক করে, কতটা পড়তে হবে সেগুলো আমি পরে, এখন সবই পড়তে হবে, প্রথমে স্পেসিফিক্যালি পড়ালে হবে না। কোনো সাবজেক্টেরই আমি একদম স্পেসিফিক ভাবে ভাবে করাচ্ছি না, প্রথমে সবই হবে তারপরে বলবো যা বলার।
হয়েছে b মাইনাস ডি ইকুয়ালস টু 1। ঠিক আছে, যদি স্পেসিফিকই বলতে হয় তাহলে আমাকে এই জিনিসগুলো বাদ দিয়ে দিতে হয়, কারণ এই জিনিসগুলো বোঝার জন্য মেনলি। নেক্সট দেখ, এবার একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে লিমিটেশন অফ দি ম্যালথাস মডেল। নেক্সট দিন আমি ম্যালথাস মডেলের উপর একটা জিনিস করাবো, সেটা হচ্ছে ম্যালথাস মডেলে আমি ইমিগ্রেশন এবং এমিগ্রেশন এই দুটো জিনিসকে বাদ রাখতে বলেছিলাম, অর্থাৎ বাইরে থেকে কোনো মানে কোন এক্সট্রা প্রাণী সেখানে আসবে না পপুলেশনের মধ্যে, এবং ভিতরের পপুলেশন বাইরে যাবে না, ইমিগ্রেশন এমিগ্রেশন দুটোই বন্ধ থাকবে। এই রেস্ট্রিকশনের মধ্যে আমি ম্যালথাস মডেলটা ড্র করেছি এখানে। এটা থার্মোফ্ল্যাক্সের মতো, বাইরে থেকে কোনো তাপ আসতে পারবে না, ভিতর থেকে কোনো তাপ যেতে পারবে না, একটা ইনসুলেটর দেওয়া আছে, ধর এরকম টাইপের একটা পপুলেশন আমরা নিয়ে স্টাডি করলাম ম্যালথাস মডেলে। কিন্তু নেক্সট দিন আমি করাবো হচ্ছে এর উপর ইমিগ্রেশন এমিগ্রেশন হলে কি প্রভাব পড়বে সেটা। ঠিক আছে, সেই জিনিসটা আমি করাবো। শুধু একটা জিনিসের আমি নোট এখানে দিয়ে দেবো, সেটা শুধু শুধু আলোচনা করে যদি করতে হয় নেক্সট ক্লাসে বলবো, সেটা হচ্ছে ডিফেক্টস অফ ম্যালথাস মডেল। খুব ইম্পর্টেন্ট তোদের জন্য, এবার এটাকে ইকুয়েশনটা আসবেই। ঠিক আছে, দুবার এসছে এই প্রবলেমটা। প্রবলেম মানে কি, এটা তো থিওরিটিক্যালি 5-6টা পয়েন্ট লিখে দিতে হবে, একটু ইতিহাস টাইপের জিনিস পড়তে হবে, কিচ্ছু করার নেই। ডিফেক্টস ফিফেক্টস এগুলো মুখস্থ করতে হবে ভালো করে। পেপারটা বেশিরভাগটাই থিওরিটিক্যাল পেপার এটা। ঠিক আছে, এবং খুবই স্কোরিং পেপার, ঠিকঠাক করে গুছিয়ে সুন্দর করে লিখে আসতে পারলে, এই নোটগুলোকে ঠিকঠাক এক্সপ্রেস করতে পারলে ভালো নাম্বার আসবে। এর সঙ্গে যেগুলো অপশনাল পেপার তার থেকে এটা অনেক ভালো, যেমন অ্যাডভান্সড অ্যালজেব্রা যথেষ্ট পড়ে তারপরে ইয়ে করা যাবে। ঠিক আছে, যেহেতু একটু অন্য ধাঁচের জিনিস, এগুলো পড়তেও ভালো লাগবে। আর ওই অ্যাডভান্সড অ্যালজেব্রা ফ্যালজেব্রা ওই জায়গাগুলো নর্মাল গ্রুপ থিওরি রিং থিওরি ওইরকম ভাবেই চলবে, তো ওর থেকে এগুলো কিছুটা হলেও ভালো লাগবে। ঠিক আছে, তো ডিফেক্টস অফ ম্যালথাস মডেল লেখা এটা আমাদের পড়তে হবে, এইবার জন্য খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এটা প্রথম ইয়েই হচ্ছে ম্যালথাস মডেলে ইমিগ্রেশন ইমিগ্রেশনকে বন্ধ করা আছে, তো সেটা তো হতেই পারে সবসময় যে পপুলেশনটা ক্লোজড হবে সেখানে শুধুমাত্র বার্থ এবং গ্রোথের মাধ্যমেই পপুলেশন সাইজ চেঞ্জ হবে সেটাও তো নয়, সেটা ছাড়াও অন্যান্য ভাবে হতে পারে, সেটা ছাড়াও কিন্তু অন্যভাবে হতে পারে। তারপর ম্যালথাস মডেলে আরো একটা ড্রব্যাক রয়েছে, ম্যালথাস মডেলে যে বেসিক অ্যাজাম্পশনটা ছিল সেখানে বলেছে প্রজাতিদের মধ্যে কোনো ফুড বা বাসস্থান নিয়ে বা স্পেস নিয়ে কোনো ঝগড়া ঝামেলা কম্পিটিশন হবে না, সেটাও সঠিক কথা নয়। সেটা কেন সঠিক কথা নয়, কেন পরিবেশের মধ্যে কোন একটা এরিয়া যদি দেখি, সেই এরিয়াতে কিন্তু ফুড বা ইয়েতে স্পেসে একটা লিমিটেশন রয়েছে। ঠিক আছে, সেটা কিন্তু আনবাউন্ডেডলি নেই, সেটা কিন্তু অফুরন্ত সবসময় থাকে না, সম্পদের একটা মাপকাঠি থাকছেই। তো ফলে সেটা অফুরন্ত ভাবে ইউজ করতে গেলে কোনো সময় সেটা শেষ হয়ে যাবে, এবং যখন সেটা শেষ হওয়ার পথে আসবে তখন কিন্তু স্পেসিস দের ইন্ডিভিজুয়ালস যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু অন্তঃপ্রজাতি বা আন্তঃপ্রজাতি সংগ্রাম, যেটা ডারউইনের মতে বলা হয়েছে, সেই সংগ্রাম কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তাছাড়া আরো কি, যেমন ধর আমাদের এক্সপোনেনশিয়ালি যে বলছে, এক্সপোনেনশিয়ালি ডিকে নয় মানলাম, সেটা একটা সময় পর জিরো হয়ে যাবে, কিন্তু এক্সপোনেনশিয়ালি যদি কোনো কিছু জিনিস মানে ইনক্রিজ করতে থাকে, একটা স্বাভাবিক বুদ্ধিতে ভাব, এক্সপোনেনশিয়ালি যদি কোনো পপুলেশন সাইজ ইনক্রিজ করতে থাকে, তার মানে একটা সময় আমাদের তো ওভারঅল পপুলেশন সাইজ যদি বলি সবার একটা যদি ক্যালকুলেট করি, সেটা একটা ফাইনাইট ভ্যালু, সেটা একটা ফাইনাইট ভ্যালু। একটা এরিয়ায় 10 জন আছে মানে একটা পরিবারে 10 জনের ফ্যামিলি, সেই 10 জনের ফ্যামিলিতে যদি এখন এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ হয়, তার মানে তো সেই 10 জনের থেকে বেড়ে যাবে, অর্থাৎ আমরা টোটাল কাউন্টে যা পাবো তার থেকেও দেখবো কোনো সময় একটা প্রজাতির জিনিসটা মানে তোর সাইজটা সেটা কিন্তু সেটাকে এক্সিড করে যাচ্ছে। এটা কি করে সম্ভব? এটা তো একটা ডিসঅ্যাডভান্টেজ। যেমন টোটাল আমি জানি এতজন আছে, তার থেকেও এক্সপোনেনশিয়ালি গ্রো করতে করতে তার থেকে নাকি বেশি হয়ে গেছে, সেটা তো পসিবল নয়। তার মানে এরকম অনেক ড্রব্যাক কিন্তু এই মডেলের মধ্যে রয়েছে, সেটা আমি আলোচনা করে দিলাম, ডিটেলস লেখাটা আমি দিয়ে দেবো, সেটা কিন্তু ওখান থেকে ভালো করে পড়ে নিতে হবে। এবং
সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। ঠিক আছে, বানিয়ে বুনিয়ে লিখলে কিন্তু বানিয়ে নাম্বার পাওয়া যাবে, ঠিকঠাক গুছিয়ে লিখলে ঠিকঠাক নাম্বার। বোঝা গেছে ব্যাপারগুলো? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি নেক্সট ক্লাসে বাকিটুকু বলবো, এটা তাহলে নেক্সট ক্লাসে এটা শেষ হয়ে যাবে। আর একটুখানি দরকার, নেক্সট ক্লাসে শেষ হয়ে আমি নতুন মডেল শুরু করে দেবো, সেটা হচ্ছে লজিস্টিক গ্রোথ মডেলটা। প্রথমটা একটু ভেঙে ভেঙে আস্তে আস্তেই করাচ্ছি, পরের গুলো হু হু করে চলবে।